আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি 2 সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, নিরীহ নিরস্ত্র 26 জন ভারতীয়র হত্যার ঘটনা ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সেনা আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রত্যাঘাত করেছে। সেনা আধিকারিকদের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে পরিষ্কার যে একেবারে নির্দিষ্ট করে গতকাল রাতে তারা 9টি জঙ্গি ঘাঁটি পাকিস্তান এবং পাক অধিগৃহীত কাশ্মীরে যেগুলো রয়েছে তার উপরে আক্রমণ শানিয়েছে। একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে কোন কোন জঙ্গি ঘাঁটির উপরে আক্রমণ চালানো হয়েছে সে বিষয় পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম অস্পষ্টতা রাখা হয়নি। সেনার তরফে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে পরিষ্কার এটাও বলা হয়েছে যে কোনো রকম ধর্মীয় বিষয়টাকে সামনে এনে ভারতীয় সেনা এই আক্রমণ করেনি। মূলত সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যেই তারা এটা করেছে। সন্ত্রাসবাদকে আক্রমণ করাটাই তাদের লক্ষ্য ছিল। একেবারে নির্দিষ্ট করে বারবার বলা হয়েছে যে পাকিস্তানের বিভিন্ন অংশে এই জঙ্গি ঘাঁটি ছিল, সেই জঙ্গি ঘাঁটিগুলো সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করেছে, বিভিন্ন তথ্য তাদের কাছে এসেছে, পরিসংখ্যান আছে এবং সেই সূত্রেই আক্রমণ শানানো হয়েছে। জঙ্গিবাদকেই আক্রমণের লক্ষ্য করা হয়েছে। এখনো পর্যন্ত সাধারণ মানুষের মৃত্যু নিয়ে ভারতীয় সেনা আধিকারিকদের পক্ষ থেকে কোনো পরিসংখ্যান বা তথ্য দেওয়া হয়নি। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে আমাদের বিদেশ সচিব যে ভঙ্গিতে সাংবাদিকদের তার কথা জানিয়েছেন, সরকারের কথা জানিয়েছেন এবং সেনা আধিকারিকের পক্ষ থেকে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংহ এরা দুজন যেভাবে গোটা বিষয়টা রেখেছে তাতে আমাদের মনে হয়েছে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা। কোনো রকম উগ্রতা বা উত্তেজনা ছড়াবার প্রয়াস কেউ করেননি, বরং আমাদের বিদেশ সচিব যেভাবে বক্তব্য রেখেছেন তাতে মাত্র কিছুদিন আগে পর্যন্ত আমরা যেটা বলছিলাম এবং তার জন্য যারা আমাদের দিকে নানা রকম কটাক্ষ ছুড়ে দিচ্ছিল, বলা হচ্ছিল যে এরা ধর্ম নিরপেক্ষতার নামে এক ধরনের ভণ্ডামি করছে, আমরা বারবার করে বলেছিলাম যে ধর্মীয় বিভাজনের যে বিষয়টা সেটাকে আরো বেশি করে সামনে আনবার জন্যই এই আক্রমণ শানানো হয়েছে। আজ বিদেশ সচিব তার বক্তব্যে পরিষ্কার জানাচ্ছে গোটা দেশে একটা ধর্মীয় বিভাজন তৈরি করবার প্রয়াস করেছিল আতঙ্কবাদীরা। সেই প্রয়াস তাদের যে লক্ষ্য সেই উদ্দেশ্যকে আরো বেশি সফল করত। আমরা সেই বিষয়টা বিবেচনা করেই আতঙ্কের ঘাঁটিগুলোকে চিহ্নিত করেছি এবং আতঙ্কের ঘাঁটিগুলোর উপরে আক্রমণ শানানো হয়েছে। এরপরে তথ্য এবং পরিসংখ্যান কি কি আসবে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। যা সেনা আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে সেই সূত্র ধরে আমরা পরিষ্কার বলছি, অধিগৃহীত কাশ্মীর এবং পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটির উপরে আক্রমণ শানানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই আমরা এই বিষয়টাকে সামনে রেখে এই আলোচনাটা চালাতে চাইব যে আমাদের সেনা আধিকারিক এবং বিদেশ সচিব যে ভঙ্গিতে তাদের বক্তব্য রাখছেন, ভারতের মিডিয়া সেভাবে বক্তব্য রাখছে। আজ সারাদিন ধরে ভারতের মিডিয়াগুলো যেভাবে যুদ্ধ জিগির তুলছে, যেভাবে বলছে একেবারে ঘরে ঢুকে মেরে আসা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে ক্রমাগত। আপনারা যদি সেই বয়ানটা বা আমাদের সামগ্রিকভাবে মিডিয়ার প্রচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যাবতীয় প্রয়াস করে চলেছে ভারতীয় মিডিয়া ক্রমাগত, যেটা তাদের উচিত নয়। এমনকি আমি বলছি আজ সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বারবার করে বলা হয়েছে, সেনা আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে ভুল খবর, উত্তেজনা ছড়া এরকম খবর যেন না প্রচার করা হয়। কতজন জঙ্গি মারা গেছে এখনো পর্যন্ত ভারতীয় সেনা কিন্তু সে বিষয়ে এখনো কোনো পরিসংখ্যান দেয়নি। তারা বিষয়টা
অপেক্ষা করতে চাইছে, আরো দেখে নিতে চাইছে। কিন্তু মিডিয়াতে ইতিমধ্যেই মিডিয়া তার মতো করে সূত্র মারফত খবর এই বলে নানা রকম প্রচার করছে, কেউ 900, কেউ 700, কেউ 70, কেউ 100, এবং জঙ্গিদের দমন করবার ক্ষেত্রে ভারত যে কি ভীষণ আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে তার ফিরিস্তি দেওয়া শুরু হয়ে গেছে। গলার শির ফুলিয়ে উচ্চনদী চিৎকার করে মিডিয়া যেভাবে প্রচার করছে, তাতে আমাদের মনে করিয়ে দিতে হচ্ছে যে সেনা আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে এমন কোনো খবর সংবাদ মাধ্যমে না আসাই শ্রেয় যেখান থেকে উত্তেজনা ছড়াতে পারে, এটা দেশের জন্য বিপদ হতে পারে। কি আশ্চর্য ভাবুন, আমরা যারা মনে করি গোটা বিষয়টা উত্তেজনার জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়, লড়াইটা মূলত জঙ্গি সন্ত্রাসমূলক কাজকর্ম যারা করছে তাদের বিরুদ্ধেই যাওয়া উচিত, তারা নাকি দেশের পক্ষে বিপদ। আর এই মিডিয়া, যে মিডিয়া ইতিমধ্যে গদি মিডিয়া হিসেবে স্বীকৃত হয়ে গেছে, সেই মিডিয়া সারাদিন ধরে যেভাবে প্রচার করে গেল, যেভাবে সেখানকার সঞ্চালকরা উত্তেজনায় ইন্ধন জুগিয়ে যাচ্ছেন, তাতে বারবার করে মনে হচ্ছে যে কারা দেশের পক্ষে আর কারা দেশের বিপক্ষে সেই বিষয়টা বোধহয় নতুন করে চিহ্নিত হওয়া খুব প্রয়োজন। আমরা ঠিক এখানেই বিষয়টা বুঝতে চাইব যে উত্তেজনা ছড়িয়ে দিলে কাদের লাভ হয়। টিআরপি বাড়ে, মানুষের মধ্যে একটা ভাবাবেগ কাজ করতে থাকে, সেটাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দল তার মতো করে কৌশল সাজাতে পারে। যেমন এই অপারেশনের নাম দেওয়া হচ্ছে সিঁদুর, কেউ কেউ বলছে সিন্দুর। কারাই নামটা ঠিক করলেন, কিভাবে ঠিক হলো? পরিষ্কার জানিয়ে রাখছি, এখনো পর্যন্ত বিদেশ সচিব যে বক্তব্য রেখেছেন কিংবা সেনা আধিকারিকদের পক্ষ থেকে এই নামটাকে ঠিক করেছে তা নিয়ে কোনো পরিষ্কার তথ্য আমাদের কাছে নেই। ইতিমধ্যেই কিন্তু মিডিয়া চাউ করে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে এই নামটি নাকি ঠিক করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম ঠিক করে দিয়েছেন। কোন সূত্র থেকে তারা খবর পেলেন, কিভাবে খবর পেলেন, সেনাবাহিনীকে এই ধরনের নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছিলেন কিনা আমরা অন্তত এখনো জানিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে এইরকম কোনো বিষয় এখনো স্বীকার করা হয়নি, কিন্তু যাবতীয় বিষয়টা সামনে আসছে এবং বয়ানটা তৈরি করা হচ্ছে এইভাবে যে আসলে সিঁদুর মুছে দেওয়া হয়েছে, কাশ্মীর উপত্যকায় বিধবা করে দেওয়া হয়েছে সিঁদুর, এবং সেই সিঁদুরের সাথে মহিলাদের একটা যোগ, পাল্টা মার দিয়ে সেই সিঁদুরের বদলা। আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবেদন ছড়িয়ে পড়তে দেখছি, উত্তেজনা ছড়াচ্ছেন কেউ কেউ তো ওই এক চিমটের সিঁদুরের মর্ম তুমি কি বুঝবে, একটা ছবি ডায়লগ আছে না, সেটাকে নিয়েও হাসি তামাশা চলছে। এইরকম একটা বিষয়, এইরকম একটা সময় যখন আমাদের দেশ একটা লড়াই চালাচ্ছে জঙ্গি দমন করবে বলে, আমাদের সেনাবাহিনীরা যথেষ্ট তাদের মতো করে প্রয়াস করছেন, তাদের বক্তব্যে উত্তেজনা যাতে না ছড়িয়ে পড়ে সেই বার্তাটা থাকছে। ঠিক সেই সময় মিডিয়া একেবারে উল্টো মুখে গিয়ে যেভাবে প্রচারটা চালাচ্ছে, যেভাবে প্রচার চালাতে চাইছে, তাতে মনে হচ্ছে একটা সর্বাত্মক যুদ্ধ যেন তাদের চাহিদা। অথচ আমাদের সেনা বাহিনীর পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে তারা মূলত যুদ্ধ নয়, তারা জঙ্গি দমনের লক্ষ্য নিয়েই এই বিষয়গুলো করেছে। যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গি ঘাঁটি এবং তথ্য সংগ্রহ করা হয়েছে, পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে এখানে জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হতো, সেই বিষয়গুলো বিবেচনা করেই তারা আক্রমণ শানিয়েছে। কোনো রকমভাবেই তারা এটাকে কোনো বিভাজনের দৃষ্টিতে দেখতে চাইছে না। তারা বলতে চাইছে যে গোটা দেশ এবং গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ যে সমস্যা তৈরি করছে সেই সমস্যার বিরুদ্ধে লড়তে হবে এবং তার জন্য সাধারণ মানুষের কাছে আরও একটি বেশি দায়িত্ববোধ প্রত্যাশা করছে। আমি পর্যায়ক্রমে বক্তব্যগুলো দেখাবো এবং বক্তব্য সূত্র ধরে আলোচনা করব। আজ আমার সঙ্গে আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিমকে এবং শিক্ষাবিদ ডক্টর মিরাতুন নাহারকে।
আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো। আমি আপনাদের কাছে আসবার আগে, মিরাতুন্দির আপনার কাছে আসবার আগে আমি শুধু দেখাতে চাইবো, আমি পিসিআরকে বলবো যে বিদেশ সচিব যে বক্তব্য রয়েছে, সাংবাদিক সম্মেলন করছে, তার কিছুটা অংশ যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের আলোচনার অভিমুখ খুঁজে পেতে সুবিধা হয়। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। ये आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए। একদম মিরাতুন্দি, আপনি শুনলেন আমাদের বিদেশ সচিব যেভাবে বক্তব্য রাখলেন, খুব উত্তেজনা ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়াস আছে? বরং যথেষ্ট সংযত, যথেষ্ট নমনীয়। তিনি বলছেন ঠিক এই মুহূর্তে জঙ্গি ঘাঁটি অনেক জায়গায় রয়েছে, আমাদের অনেক দায়িত্ব পূর্ণ আচরণ করতে হবে, আমাদের এদের বিরুদ্ধে লড়াই করতে হবে অনেক দায়িত্ব নিয়ে। সেই লক্ষ্যেই প্রথম আক্রমণ শানানো হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলোকে আমরা চিহ্নিত করেছি। আরো বিস্তারিত বক্তব্য আছে এবং বারবার করে যে আবেদনটা রয়েছে সবার কাছে যে ভুল খবর, বিভ্রান্ত করবার খবর ছড়াবেন না, তাতে উত্তেজনা ছড়াবে দেশের মানুষের মধ্যে। উত্তেজনা ছড়িয়ে এইরকম একটা গভীর বিষয় বা গম্ভীর বিষয়ের মোকাবিলা করা কিন্তু অসম্ভব। আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের গোটা বিষয়টার উপরে নজর রাখতে হবে। সেই নজর রাখার কাজটা যাদের সব থেকে বেশি ছিল, ভারতীয় মিডিয়া সকাল থেকে প্রত্যেকটা মিডিয়া যেভাবে একটা সাফল্যের বয়ান তৈরি করতে গিয়ে উত্তেজনাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা তো অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে আছে তারাই বুঝতে পারবে যে কিভাবে সর্বত্র উত্তেজনাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। যে দায়িত্বের কথা বারবার মনে করাতে চাইছে আমাদের সেনা বিভাগের আধিকারিকরা, আমাদের বিদেশ সচিব, সেই দায়িত্বই ভুলে যাচ্ছেন গণতন্ত্রের স্তম্ভ বলে স্বীকৃত মিডিয়া। দুটি বার্তা পাওয়া গেল। একটা বার্তা অত্যন্ত শুভ, আমাদের কাছে শুভ খবর বা সুখবর বলে আমরা তাকে সেটিকে চিহ্নিত করতে পারি, যে সেনা বিভাগ, সেনাবাহিনীর অধিকর্তা এবং সেনা সচিব যিনি আমাদের জন্য যে বার্তা দিয়েছেন সেটা অত্যন্ত ভালো, প্রশংসনীয় নিঃসন্দেহে। যদি না সেটি কেবল বিদেশের দেশগুলোর জন্য বার্তা হয়। ডিস্টারবেন্স হচ্ছে, টেকনোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, বোধহয় নেটের কিছু সমস্যা হচ্ছে। আমি পিসিআরকে বলছি, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন মিরাতুন্দি, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, এটা সত্যি যেরকম ভাবে শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষের মাথায় যারা আছেন তারা যেভাবে শুরু করেছিলেন প্রতিক্রিয়া দিতে, তাতে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে অত্যন্ত শঙ্কিত হয়েছিলাম। এখন শান্ত সংযত থাকা অত্যন্ত জরুরি, আমাদের গোটা দেশের জন্য সেটা অত্যন্ত জরুরি। কারণ প্রকৃতি থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই, প্রকৃতি জগৎ থেকে বহু শিক্ষা পাই। প্রকৃতি আমাদের অকৃপণ দানে আমাদেরকে সমৃদ্ধ করে। প্রকৃতি যদি আজকে হাত তুলে নেয় আমাদের উপর থেকে, মানুষের উপর থেকে, যে কিছুই দেব না, মানুষ বড় খারাপ প্রাণী, ক্ষতিকারক প্রাণী, এটা যদি প্রকৃতি আজকে মানুষের মতো করে বলে কিচ্ছু দেব না, মরো, তাহলে কিন্তু সত্যি মানুষ মরে। প্রকৃতির দানে মানুষ বাঁচে। সেই প্রকৃতির থেকে আমরা শিখি, অকৃপণ ভাবে প্রকৃতি দেয়, আবার প্রকৃতির উপর অত্যাচার হলে প্রকৃতির এত অসীম অপরিসীম ক্ষমতা আছে, শুধু অত্যাচার হলে নয়, ক্ষমতা আছে, মাঝে মাঝে প্রকৃতি সেটা দেখায়।
আমরা সমুদ্র থেকে শিক্ষা পাই, নদী থেকে শিক্ষা পাই, আমরা ভূগর্ভ থেকে শিক্ষা পাই, নানান দিক থেকে আমরা শিক্ষা পাই, আমাদেরকে উৎখাত করে দিতে পারে। সমস্ত মনুষ্য প্রাণী জগৎটাকে, মনুষ্য প্রাণী বলছি, অন্য প্রাণীদের কথা বলবো না, কারণ মনুষ্য প্রাণীরাই বেশি ক্ষতিকারক সব প্রাণী থেকে বলে আমি মনে করি। তো এই মনুষ্য প্রাণীকে একেবারে শূন্য করে দিতে পারে, প্রকৃতি থেকে শূন্য করে দিতে পারে প্রকৃতির বুক থেকে। সুতরাং সেখান থেকে শিক্ষা পেতে হয় যে প্রকৃতি জগতে যদি একটাই কেবল উদাহরণ দিই, সমুদ্র যদি আজ উত্তাল হয়ে ওঠে, উত্তাল গর্জনে উত্তাল ভাসিয়ে দেবে সমস্ত আমাদের পৃথিবীটাকে, মানুষের পৃথিবীকে, তাহলে কেউ কিছু করতে পারবে? সত্যি কি পারবে? খুব সাময়িক ভাবে একটু সামাল দিতে পারলেও যদি সে না থামে, উত্তাল অবস্থাটা না থামে, তাহলে কেউ তাকে স্তব্ধ করতে পারবে না। প্রকৃতিতে আমরা জানি বিশাল উঁচু পর্বত আছে, সেই পর্বতে যারা আরোহণ করে, উঠে তার শুধুমাত্র উঠতে পেরেছে তার জন্য গৌরব বোধ করে, যে উপরে একেবারে পর্বত চূড়ায় গিয়ে এই মেয়ে এই ছেলে আবার নেমে আসতে পেরেছে। তার মানে কতখানি পর্বতের উচ্চতা, কতখানি প্রকৃতির গান পর্বত, তার উচ্চতা কতখানি আমাদের মানতে হবে। এই পর্বতকে প্রকৃতিকে শিক্ষা দেওয়ার মতন ঔদ্ধত্য যদি আমরা প্রকাশ করি, তাহলে তার মতন মূঢ়তা আর হতে পারে। কোথাও মনে হয় না এই নামকরণের পিছনে রাজনীতি আছে, কিন্তু গোটা প্রক্রিয়ার পিছনে রাজনীতি নেই। সেটা আমাদের সেনাবাহিনীর কৃতিত্ব, সেটা আমাদের যারা সরকারি আধিকারিক তাদের কৃতিত্ব। ওই রাজনীতির ভাবনাটা যেখানে ঢুকে যায়, সেখানেই ওই পেছিয়ে পড়া পেছনের টানটা আছে। অন্যদিকে আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকারি যারা আধিকারিক, তারা এক্ষেত্রে যে দায়িত্বটা পালন করছেন, সেটা অত্যন্ত কি বলবো দায়িত্বের সাথে পালন করছেন, এবং তারা যে প্রমাণ দিয়েছেন যে তারা সরকারি যে দায়িত্ব পালন করার উপযুক্ত, তাদের সেই যোগ্যতা আছে। এটা বলে নিয়ে যে কথাটা বলবা, তুমি যেটা বলছিলে, এবং কথা খুবই সত্যি। দুটো তিনটে কথা। একটা কথা আমার খুব মনে হচ্ছে, যদি আমরা আজকে ঔদ্ধত্য দেখাতাম, যদি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশও এর মধ্যে যুক্ত হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকতেই পারে। তো এই তিনটে দেশ আমার একটা কমন সেন্সের কথা বলি, সাধারণ জ্ঞান দিয়ে যেটা বুঝি, আমরা যারা পরিবার হিসাবে প্রতিবেশী পরিবারদের, এখন আর নেই, এখন ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে শহরে, প্রতিবেশীদের প্রতি বেশি সপ্রাণ হয়, প্রতিবেশীদের বিপদে আপদে বেশি হৃদয়বত্তা দেখায়। এটা তো সত্যি। সেটা শুধুমাত্র নিঃস্বার্থ ভাবে নয়, স্বার্থপরতাও রয়েছে তার মধ্যে, দেওয়া নেওয়া। ওরা বিপদে পড়লে আমরা রক্ষা করব, আমরা বিপদে পড়লে ওরা রক্ষা করবে। তো প্রতিবেশী দেশ পরিবারগুলোর মধ্যে এরকম যেমন সম্পর্ক থাকে, ঠিক তেমনি এই সম্পর্কটা প্রতিবেশীদের বাইরের যারা পরিবার, যারা ধরো এই প্রতিবেশী দেশ পরিবারগুলোর উপরে কোনো কারণে, হিংসাত্মক কারণে আক্রমণ করতে পারে এবং বিরোধিতা করতে পারে, সেক্ষেত্রে প্রতিবেশীদের মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে, তাহলে সেই বিপদ, বাইরের থেকে আসা বিপদ, প্রতিবেশী বহির্ভূত শক্তির থেকে রক্ষা করা সম্ভব হয়। সুতরাং সেটা খুব দরকার, এই একাত্মতা। ঠিক তেমনি দেশের ক্ষেত্রে তিনটে দেশ আমরা খুব বেশি নিকট, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পাকিস্তান কখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে পারল না। এই পাকিস্তান রাষ্ট্র হিসেবে তাদের ব্যর্থতা, আমি মানুষ হিসেবে বলছি তাদের ব্যর্থতা, বলবো না যে তারা খুব খারাপ, কারণ পাকিস্তান মানে খারাপ হতে পারে না। সেখানকার সাধারণ মানুষ আছে, যাদের খিদে পায়, চেষ্টা পায়, বাঁচার জন্য চেষ্টা করে, অতএব সেইগুলো নিয়েই তো পাকিস্তান। কিন্তু পাকিস্তানের ভূমিকা বরাবর দেশভাগের পর থেকে দেখা যাচ্ছে নিন্দনীয়। আজকে এইটাই আমাদের বিপদ, যে আমরা প্রতিবেশী দেশ, নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক, সে পাকিস্তানের দায় রয়েছে, আমাদের দায় থাকতে পারে, নিশ্চয়ই আমাদেরও কিছু দায় থাকতেই হবে। সম্পর্ক উভয় পাক্ষিক হয়, সেটা আমরা গড়ে তুলতে পারি না। এটা আমাদের অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের একটা ঘটনা, বাস্তব, কঠিন বাস্তব। তো সেখানে পাকিস্তানের কথা বারবার উঠে আসছিল, এবং জঙ্গিরা পাকিস্তান থেকে উদ্ভূত জঙ্গি, এই জঙ্গিদের বিরুদ্ধে যে সমস্ত যত দমন প্রক্রিয়া আছে অবশ্যই নেওয়া উচিত, এবং নিচ্ছে আমাদের দেশ, আমাদের নিজেদের দেশ ভারত, সেটা অত্যন্ত সদ্ভাবনা জাত এবং অত্যন্ত সদ্বুদ্ধি জাত একটা প্রক্রিয়া, সেটা যেন হয়, জঙ্গি দমন প্রক্রিয়া হোক। কিন্তু জঙ্গি দমন মানে জঙ্গিবাদ বা সন্ত্রাস দমন, সন্ত্রাসবাদীদের হত্যা নয়।
হত্যার বদলে হত্যা। আমি একটা কথা বলে শেষ করব। আমরা মানুষকে হত্যাকারীদের বিরুদ্ধে আমরা বলছি ওরা জঙ্গি, সন্ত্রাসবাদী, এরা নিপাত জাত, এটা আমরা বলছি, সবসময় বলছি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সন্ত্রাস নিপাত জাত, কিন্তু সন্ত্রাসবাদীরা তো প্রত্যেকেই একটা মানুষের চেহারা নিয়ে বাঁচে। সুতরাং আমরা চাইবো না যে সন্ত্রাসবাদীদের হত্যা করে নিহত যারা তাদের যে নিহত করা হয়েছে তার একটা কি বলবো প্রকৃত জবাব দেওয়া, সেই প্রক্রিয়াটা ঠিক নয় বলে আমার মনে হয়। সন্ত্রাসবাদীর বিরোধিতা করা, সন্ত্রাসকে বিরোধিতা করা, সন্ত্রাস যেন না ঘটে, কিন্তু সন্ত্রাসের প্রতিবাদে জবাবে সন্ত্রাস তৈরি করে সারা বিশ্ব জুড়ে আমরা প্রতিবেশী দেশগুলোর মধ্যে যুদ্ধ ডেকে আনছি। এটা বলে আমি শেষ করবো, যুদ্ধ ডেকে আনছি। একটা কথা এখানে, দুটো কথা বলে আমি শেষ করবো, মনটা ভীষণ উত্তাল হয়ে রয়েছে, সেই জন্য শেষ করতে পারছি না। একটা কথা হচ্ছে, প্রাণকে আমরা দিতে পারি, কারোর প্রাণ দিতে পারে। এই যে 26 জন নিরীহ পর্যটকের প্রাণ গেছে, একটি প্রাণও আমরা ফিরিয়ে দিতে পারি? তাহলে ওই নিহত মানুষদের জন্য বদলা হিসেবে আরো কিছু প্রাণ নেব, এটা কি হতে পারে? ন্যায়সঙ্গত হতে পারে? মানুষের জন্য ন্যায়সঙ্গত? এই ভাবনা আমাকে ফিরতে পারে। যারা উত্তর দিতে পারেন দেবেন বা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন, আমি আবেদন রাখছি। যদি আমরা প্রাণ দিতে না পারি, 26 জনকে যদি আজকে প্রাণ ফিরিয়ে দিতে পারতাম আমরা ভারত, তাহলে তার থেকে বড় কিছু আর কাজ আর হতো না। কিন্তু পাচ্ছি না, আমরা খুশি উঠছি যে এবারে হত্যাকারীদের প্রাণ নিতে হবে। এটা আমার মনে হয় সঠিক পদ্ধতি নয়। আর একটা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি হয়েছে, অনেক কিছু করছে। আমার একটাই কথা, তাহলে আমরা যে ছোটবেলা থেকে শিখে আসলাম যুদ্ধ ও শান্তি, যুদ্ধের পক্ষে কখনো শিখিনি, আমরা শিখেছি না শান্তির থেকে বড় কিছু নেই। তাহলে যুদ্ধ হিংসার বদলে যুদ্ধ ডেকে আনা। একটাই প্রশ্ন রাখবো, পাকিস্তান ধরে নেওয়া যাক আমাদের থেকে কম শক্তিশালী দেশ, আমরা তাকে সাহায্য করতে পারলাম, আমরা ভারত রাষ্ট্র। তাহলে ভারতের থেকে আরো ক্ষমতাশালী যে দেশগুলো আছে পৃথিবীতে, তারা যদি আমাদের উপরে আক্রমণ করে, আমরা কি সেই প্রক্রিয়া মেনে নিতে পারবো? আমার প্রশ্নটা এখানে। ওরা কমজোর বলে ওদের আমরা বদলা নিতে পারলাম, ওদের লোকেরাই জঙ্গিপনা করছে, সুতরাং ওদেরকে আমরা ধ্বংস করবো, যুদ্ধ দিয়ে ধ্বংস করবো। আমাদের থেকে ক্ষমতাশালী দেশ যদি আমাদের ধ্বংস করতে চায়, তখন আমরা একই স্পর্ধা দেখাতে পারবো কি? এই প্রশ্নগুলো যেন আমাদের তাড়িত করে এবং নিজেদেরকে আমরা সংযত রাখি, পরিস্থিতি বুঝে সঠিক প্রক্রিয়ায় শান্তি বজায় রেখে যদি আমরা দেশে দেশে সম্পর্ক ঠিক রাখতে পারি। হত্যার বদলে হত্যা নয়, যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া নয়। আমার মনে হয় শান্ত সংযত থাকা মানুষের জন্য অনেক অনেক বেশি মানুষের কাছ থেকে কাম্য, মানুষ নামক প্রাণীর কাছ থেকে। বেশ, আমি আসবো উজ্জয়নীর কাছে আসবো। ওই জন্য একটা স্বাভাবিক বিষয় এরকম যে এরকম যুদ্ধ পরিস্থিতি কিংবা উত্তেজনাকর পরিস্থিতি যদি দুটো দেশের মধ্যে হয়, তাহলে সব থেকে আগে যেটা নষ্ট হয় সেটা হচ্ছে সঠিক তথ্য, সত্য। এই সত্যটাকে গুলিয়ে দেওয়া হয়। কোথাও মনে হচ্ছে না মিডিয়ার ভূমিকা, আমাদের সেনা আধিকারিকরা যে ভঙ্গিতে কথা বলেছে, আমি দেখাবো সোফিয়া কুরেশি এবং তার সহযোগী যেভাবে বলেছেন, আমি তাদের বক্তব্যও দেখাবো। তারা কিন্তু বারবার সংযত হওয়ার কথাটা বলছেন আমাদের সংযত হয়ে এই সময় ঠিকঠাক ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আর তথ্য ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যাদের নেওয়ার কথা ছিল, সেই মিডিয়া আজ সারাদিন ধরে যে ভূমিকা পালন করছে, মানে দেখলে আশ্চর্য লাগে। যদি এই মিডিয়ার ভূমিকা হয়, তাহলে কোথায় আমরা ধৈর্য ধরবো? কোথায় ওই যে মীরাতুন্দি বলছেন যে আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। অপরাধ একেবারে সহজ সরল কথা আছে যে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। এই ভাবনার জন্য তো ধৈর্য ধরতে হয়, বোধ বুদ্ধি এগুলোকে একটু নতুন করে ভাবতে হয়। অন্তত আমরা সাধারণ চিন্তা ভাবনাগুলোকে যদি বিসর্জন দিই, আর সেই বিসর্জন দেওয়ার কাজে যদি প্ররোচনা দেয়
মিডিয়া অত্যন্ত শক্তিশালী, যে মানুষের ভাবনাকে যা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কোথায় যাব? কারণ সেনাবাহিনীর বক্তব্যের সাথে সত্যি তো মিডিয়ার বক্তব্য মিলছে না। যে ভঙ্গিতে কথা বলেছে আমাদের সেনা আধিকারিক, আমাদের সচিব পর্যায়ের যে আধিকারিক, তিনি যে ভাষায় কথা বলেছেন, একেবারে উত্তেজনা ছড়াতে চাননি, বরং অত্যন্ত দায়িত্ব পালন করবার সময়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, বারবার মনে করিয়ে দিতে চেয়েছেন। সেই মনে করানোটা নিতে পারছেন আমাদের মিডিয়া, যেটা গদি মিডিয়া বলে স্বীকৃত। দেখুন, সেনাবাহিনীরা দায়িত্বপূর্ণ কথাবার্তা বলবেন, এটাই আমরা দেখলাম, একদম। আমরা এটা প্রত্যাশাও করি এবং এটা আমরা দেখলামও। আর সংবাদ মাধ্যম যারা নানান রকম পোশাক আশাক পরে এসে নানান রকম ছবি টবি দেখিয়ে যুদ্ধের মহড়া দিচ্ছেন বিভিন্ন চ্যানেলে বসে, তারা ও সমস্ত করতে পারেন কারণ তাদেরকে কোনো বিশেষ দায়িত্ব নিতে হয় না, তাদেরকে যুদ্ধে যেতে হয় না, তাদেরকে আরো বড় সড়ো যে সমস্ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে, যে দায়িত্ব দেশের সেনাবাহিনীকে নিতে হয়, ওগুলো তাদেরকে নিতে হয় না। সুতরাং তারা উত্তেজনা সৃষ্টি করতে পারেন, তারা দেশের জনগণকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে জঙ্গিদের হাতকেই শক্ত করতে পারেন। কারণ যেটা আজকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জঙ্গি হানা যেটা পহেলগাঁওয়ে হয়েছিল, তার অন্যতম লক্ষ্য ছিল দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতিকে নষ্ট করা। নষ্ট করা, একদম এইটাই আমরা বলতে চেয়েছিলাম বলে গত কয়েকদিন ধরে নানা রকম কটাক্ষ আমাদের জন্য বর্ষিত হয়নি, এমন খারাপ কথা নেই, নানা ধরনের কটাক্ষ ক্রমাগত হয়ে গেছে। হ্যাঁ, এবং শুধু আপনাদের বলেছে তা না, আমরা তো শুনলাম যে মানে রবীন্দ্রনাথ নজরুলকে টেনে এনে পর্যন্ত নানা রকম কটাক্ষ করা হচ্ছে। তো সেই একটা মানে অসহনীয় থেকে হাস্যকর জায়গায় চলে গেছে বলে আমি আর এটা নিয়ে কিছু বলার মানে কোনো কি বলবো কমেন্ট করার জায়গা নেই। কথাটা হচ্ছে কিন্তু এনারা এটাই বলতে পারেন আজকে এনাদের কোনো প্রশাসনিক কোনো দায়িত্বপূর্ণ পদে বসালেও কিছু কাজ করতে পারবেন না, সেনাবাহিনী হিসেবে লড়াই তো করতেই পারবেন না, এবং সেনাবাহিনী যারা দায়িত্ব নেন তাদের মধ্যে এই সংযমটা থাকে, এনারা কিছু দায়িত্ব নেন না। অথচ আপনি সঠিকভাবেই বলেছেন, এরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এদের অনেক দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু বিগত দশকগুলোতে, বিগত বছরগুলোতে আমরা দেখছি, আজকে বলে তো শুধু না, আজকে একটা টেরোরিজমের অ্যাটাকের ফলে ভারত সরকারের জঙ্গি দমনের এই হামলা ইত্যাদি ব্যাপারটা না, এই যে গদি মিডিয়া নামটা হয়েছে, এটা তো আজকে হয়নি, এটা দীর্ঘদিন ধরে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া সংবাদ মাধ্যম, তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এটা স্পষ্টভাবেই বারবার রেখেছে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সুন্দরভাবে রেখেছে। সারাক্ষণ মেইন স্ট্রিম মিডিয়া নিজেদের দেশের জনগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে নানান ইস্যুতে, এবং ইস্যু না থাকলে ইস্যু বানিয়ে তাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার খেলায় মেতে থেকেছে। এবং কোনোদিন সংবাদ মাধ্যমের যে কাজ, সেটা হচ্ছে যারা সরকারকে প্রশ্ন করা, সরকারের জবাবদিহিতার জায়গাটাকে নিশ্চিত করা, এই কাজটা, যে দায়িত্বটা সংবাদ মাধ্যম, যে জন্য সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ, সেই কাজটা তারা করেনি। আর উল্টো দিকে যারা ছোট সাংবাদিক, যারা ইউটিউবার, যারা এই জবাবদিহিতার জায়গাটাকে স্পষ্ট করার জন্য কাজ করার চেষ্টা করছেন, এটাও এখানে উল্লেখযোগ্য যে তাদের উপরে নানান সময় নানান আঘাত নেমে এসেছে, তাদের ভালোভাবে কাজ করতে পারার ক্ষেত্র পথটা ক্রমশ কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে। সুতরাং এটা একটা পারস্পরিক যোগাযোগ তো রয়েইছে, কারণ আজকের মিডিয়া এরকম গদি মিডিয়াতে পরিণত হলো কি করে, এবং আর এই প্রসেসের মধ্যে দিয়ে খুব সুচারুভাবে দীর্ঘ সময় ধরে জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক মানুষের মগজ ধোলাই হয়েছে, তাদের একটা পারসেপশন তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, তারা সেই লেন্সের ভিতর দিয়েই পুরো ব্যাপারটাকে দেখছেন। তারা আজকে আমাদের সামরিক বাহিনী যে কথাটা বলছে, যে আঙ্গিক থেকে বলছে, যে আঙ্গিক থেকে সংযমের কথা বলছে, ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকা বলছে, সেই সব নিয়ে তারা ইচ্ছুক না। তারা ভাবনা, মানে আপনি আপনার সমস্ত অনুষ্ঠানেই বললেন যে ভাবা প্র্যাকটিস করা তো ছেড়ে দিন, তারা ভাবনা চিন্তার বিষয়টা নিয়ে ভাবতেই নারাজ। প্র্যাকটিস তো অনেক পরে করবে, ভাবনা চিন্তা যে করা দরকার, এই বিষয়টাই বোধহয় একটা বড় সংখ্যক মানুষের কাছে এই বোধটাই হারিয়ে গেছে, এবং এই বোধটা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই মেইন স্ট্রিম মিডিয়ার অনেক বড় অবদান রয়েছে। এখন জঙ্গি আক্রমণ, জঙ্গি হানার যে ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয়, এটা তো কোনো ভাষা নেই নিন্দা করার। দীর্ঘদিন ধরে চলছে, পাশের আমাদের প্রতিবেশী দেশ থেকে বারবার তারা সেখানে শেল্টার পাচ্ছে, দেখাই যাচ্ছে বিভিন্ন সময়ে সেখানে জঙ্গিরা শেল্টার পেয়েছে। তো সেগুলো নিয়ে যে রাজনীতি হবার, সে রাজনীতির ক্ষেত্রে বা
সেটা নিয়ে যে সেনাবাহিনী যে পদক্ষেপ নেবে সেটা নিয়ে একজন সিভিলিয়ান হিসেবে আমার কি বলার, আমাদের সেরকম কিছু বলার থাকতে পারে না। রাজনীতির পথে, আর্মির পথে যাবে। একটা কথা অবশ্যই বলার থাকে, সেটা হচ্ছে ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক লেভেলে কূটনীতি, যেটা সেখানে সংযুক্ত ইউনাইটেড নেশনস এর কি ভূমিকা বা অন্যান্য বিভিন্ন যে প্ল্যাটফর্মস গুলো রয়েছে তাদের কি ভূমিকা আজকে আমরা দেখতে পাচ্ছি। কোনোদিনই অবশ্য ভারত সেটা প্রথম থেকেই বলছে, সেনাবাহিনীতে প্রেস কনফারেন্সে বলেছে যে আমরা এসকেলেশনের পক্ষপাতী নই, আমরা সমস্ত বিষয়টাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে, এটা ভারত কখনোই বলেনি যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। একদম আজকে পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে, কোনো যুদ্ধ ঘোষণা করা হয়নি এবং পরিষ্কার করে সিভিলিয়ানদেরও অ্যাটাক করা হয়নি। 9টা জঙ্গি হানাতে নির্দিষ্টভাবে খুব সুচারুভাবে ওখানে আঘাত করা হয়েছে এবং এটা একদিক থেকে ভারতকে একটা মজবুত জায়গাতে নিয়ে গিয়েছে। কারণ আজকে এটার এই ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান কি বলতে পারে? জঙ্গি যদি তুমি তোমার দেশে পুষে রাখো এবং সেই জঙ্গিরা যদি প্রতিবেশী দেশের সিভিলিয়ানদের এভাবে মেরে যায়, তো সেখানে রিটেলিয়েশন হওয়ার কথা। সেটা একটা দিকে, কিন্তু অন্য দিকে হচ্ছে দীর্ঘমেয়াদী সময় দুটো দেশই পরমাণু শক্তির দেশ। দক্ষিণ এশিয়ার যদি সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়, শান্তি সম্প্রীতির পরিস্থিতির অবনতি হয় এবং কার দোষ কার গুণ পরবর্তীকালে সেটা তো পরের কথা, যদি সামগ্রিকভাবে এসকেলেশন কোনো কারণে হয় কোনো পক্ষের থেকে, তাহলে সেটা সম্পূর্ণ মানবতাকে, যেটা মীরাতুন্দি বলছিলেন, বড় বিপন্ন করতে পারে। সেজন্য সারা পৃথিবীরই বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা ভারতকে এবং পাকিস্তানকে ডিএসকেলেশনের কথা বলেছেন। অবশ্যই একই সাথে যে 26 জন মানুষ প্রাণ হারিয়েছেন জঙ্গি হানায় তার নিন্দা করেছে এবং সেটা সবসময় নিন্দা করার বিষয়। এখানে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে জঙ্গি হানা একটা ঘটনা, কিন্তু এর পিছনে, সেটা মীরাতুন্দিও খানিকটা বললেন, একটা মৌলবাদী একটা সংস্কৃতি রয়েছে। জঙ্গি হানা তো একটা ঘটনা, তার পিছনে যে মন মানসিকতা তৈরি হয়েছে, যে জন্য জঙ্গিরা এসে হানা দিচ্ছে বা যে জায়গা থেকে হানা দিচ্ছে, যে ধরনের মৌলবাদের প্রসার ঘটেছে, সেটাকেও আমাদের রুখতে হবে। সেটা আজকে যেমন জঙ্গিদের আক্রমণ করে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত নষ্ট করছে, আমার মনে হয় আগামী দিনে এই দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের প্রয়াস আমরা করতে চাই, তাহলে এই জঙ্গিবাদী মানসিকতা সেটা আমাদের দেশের ভিতরেও আছে, দেশের বাইরে তো আছেই, আমরা পরিবেষ্টিত। তো দুই দিকেই কিন্তু সেটা আমাদের কন্ট্রোল করা দরকার। এবং আপনি সংবাদ মাধ্যমের কথা বলছিলেন, সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়াকেও সেটা দেখা দরকার আজকে কোন জায়গাতে সোশ্যাল মিডিয়া গিয়ে দাঁড়িয়েছে। কালকে আমি অনেক রাত্রে একটু সোশ্যাল মিডিয়া দেখছিলাম, একটার পর একটা ফেক নিউজ,